গত 1400 বছরে পৃথিবীতে একমাত্র ইসলামই করে দেখাতে পেরেছে। ইসলাম ছাড়া আর কেউ হয়তো বিশাল গবেষণা দিতে পেরেছে, বিভিন্ন থিওরি দিয়েছে, বিভিন্ন আর্টিকেল দিয়েছে, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ইসলাম ছাড়া আর কেউ করে দেখাতে পারে নাই। বর্তমানে যারা ইনসাফের কথা বলে, পৃথিবীতে সাম্যের কথা বলে, মানবতার কথা বলে, তাদের এই সাম্য এবং মানবতার আড়ালে পৃথিবীতে কি হচ্ছে, তাদের সেই ভদ্রতা এবং তাদের সেই চরিত্রের মুখোশ ধীরে ধীরে খসে পড়ছে, সম্পূর্ণ উলঙ্গ হতে আর বেশি দিন বাকি থাকবে না। আমি বাংলাদেশ নিয়ে দুটো কথা বলি। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক সমস্যা দুই জায়গায়। একটা সমস্যা হলো আমাদের এখানে বাঙালি জাতীয়তাবাদের নাম দিয়ে ভারতীয় বয়ান আমদানি করা হয়, আর আরেকটা হলো আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার নামে ধর্মবিদ্বেষ চাষ করা হয়। কাঠামোগত ধর্মবিদ্বেষ এবং কাঠামোগত ভারতীয় বয়ান, এটা গত 54 বছরের বাংলাদেশের সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়াবহ বাস্তবতা। আপনি দেখতে পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরও ভারতীয় বয়ান, ভারতীয় এজেন্ডা, ভারতীয় প্রেসক্রিপশন, ভারতের চাওয়া পাওয়ার রাজনীতি, ভারতের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি থেকে বাংলাদেশ এখনো পুরোপুরি বের হতে পারে নাই। আর 2 নম্বর হলো ধর্মনিরপেক্ষতার নামে যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ বাংলাদেশে গত 54 বছরে চাষ করা হয়, এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ থেকে আমরা 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর এটা কিছুটা স্তীমিত হয়েছে, কিন্তু এখনো পরিপূর্ণ বন্ধ হয় নাই। তাহলে প্রশ্ন হলো আমরা কি করব? ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, আমাদের কথা বলেন, অনেকে আমাদের কাছে জানতে চায় যে হুজুর আপনারা এখন কি করছেন, আপনারা এখন কি করছেন? এই প্রশ্নের জবাব দেওয়ার ক্যাপাসিটি আমার নেই, কারণ আমি খুবই ছোট্ট একজন দায়িত্বশীল। বাকি আমি আমার নজরিয়াটা বলতে পারি, আমি আমার মতামতটা দিতে পারি। পৃথিবীতে বর্তমানে মুসলমানদের রাষ্ট্র আছে 57টা। তার ভিতর কিছু রাষ্ট্র আছে শক্তিশালী রাষ্ট্র, যেমন পাকিস্তান, তাদের পারমাণবিক অস্ত্র আছে। তারপরে তুরস্ক শক্তিশালী রাষ্ট্র, ইরান যদিও শিয়া তারপরেও তারা শক্তিশালী রাষ্ট্র। আরও অনেক মুসলিম কান্ট্রি আছে, সিরিয়া শক্তিশালী রাষ্ট্র, আরও আছে যদিও যুদ্ধ কবলিত রাষ্ট্র। আমাদের বাংলাদেশের কিচ্ছু নেই। আমি সব জায়গায় দুষ্টামি করি, বলি অনেক জায়গায় যে পাকিস্তানের অ্যাটম বোম আছে। আমরা দেখেন আমাদের বাংলাদেশে কোথায় কোথায় বলে পাকিস্তানি পিন্ডি, এই শুনেন, বাংলাদেশে পাকিস্তানের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। 1971 সালে পাকিস্তানিরা পরাজিত হওয়ার পর পাকিস্তান বাংলাদেশে আবার ফিরবে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা একজন পাগলও বিশ্বাস করে না। বাংলাদেশে এখন ফিরতে পারে দিল্লির আধিপত্যবাদ। সুতরাং আমরা পাকিস্তান নিয়ে যতটুকু চিন্তা করব তার চেয়ে বেশি চিন্তা করব দিল্লি নিয়ে। আমরা কোথায় কোথায় পাকিস্তানিদের পারমাণবিক অস্ত্র আছে, আমাদের কিচ্ছু নাই। আমাদের একটা রটা সঙ্গীত আছে, আমাদের কি আছে? রটা সঙ্গীত আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর আমরা কি করি? 71-এর চেতনা বিক্রি করে খাই, ঠিক না? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, তাদের রাষ্ট্রে আক্রমণ হলে পাকিস্তান পাল্টা মিসাইল মারে, ইরান পাল্টা মিসাইল মারে, ইয়ামান খুব উন্নত, খুব শক্তিশালী রাষ্ট্র না, তারপরেও ইসরায়েলে তারা মিসাইল মারে। আর আমাদের বাংলাদেশে কেউ যদি হামলা করে কি করবে? শাহবাগের 2-4টা মোমবাতি জ্বালাবে, এছাড়া আর কিছু করার সামর্থ্য আমাদের আছে? কিছুই নাই। কেন কিছু নাই? সমর নীতিতে কেন আমরা পিছালাম? কারণ আমাদের দেশে 54 বছর ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমি আমার ব্যক্তিগত মতামতগুলো বলি। পৃথিবীর যে সকল মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সকল মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা যদি আপনারা দেখেন, যে সকল মুসলিম রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা গিয়েছে সেখান থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তুরস্কে ধর্মনিরপেক্ষতা গিয়েছে 1924 সালে,
মিশরে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে গিয়েছে 1950 সালে। তিউনিসিয়ায় হাবিব বুরগাবির মাধ্যমে ধর্মনিরপেক্ষতা গিয়েছে 1957 সালে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা এসেছে 72-এর সংবিধানে। আমি 4টা মুসলিম কান্ট্রির কথা বললাম: তিউনিসিয়া, মিশর, তুরস্ক, বাংলাদেশ। আপনি দেখেন অনেকে বলবে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। প্রশ্ন হলো ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা কিনা এটা বুঝবো কেমনে? এটা বুঝতে হলে যে সকল মুসলিম রাষ্ট্রতে ধর্মনিরপেক্ষতা প্রবেশ করেছিল ওই সকল মুসলিম রাষ্ট্রের অবস্থা দেখেন। ধর্মনিরপেক্ষতা প্রবেশ করেছিল কামাল পাশার মাধ্যমে তুরস্ককে তছনছ করে দিয়েছে। শুধু তছনছ করে দেওয়া হয় নাই, তুরস্কে যত মুসলিম স্থাপত্য আছে আপনারা জানেন, আয়া সোফিয়াকে মসজিদ, এটাকে জাদুঘর বানানো হয়েছে, আজানকে নিষিদ্ধ করা হয়েছে, বুরকাকে নিষিদ্ধ করা হয়েছে, হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে, আরবি বর্ণমালা নিষিদ্ধ করা হয়েছে, কোরআন তিলাওয়াত নিষিদ্ধ করা হয়েছে, দাড়ি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তুরস্কে পুরা কামাল পাশা 1924 সাল থেকে নিয়ে 1938 সাল পর্যন্ত এই 14 বছর ছিল। এই 14 বছরে তুরস্ক মেসাকার করে দিয়েছে ইসলামকে। জামাল আব্দুল নাসের মিশরে মেসাকার করে দিয়েছিল। হাবিব সে তিউনিসিয়ায় 1957 সালে যখন ধর্মনিরপেক্ষতা নিয়ে আসে, আপনি আলবেনিয়ার অবস্থা দেখতে পারেন। আলবেনিয়া তারা পৃথিবীকে যখন ধর্মনিরপেক্ষতা এসেছে এরপরে তারা নিজেদেরকে পৃথিবীর একমাত্র ধর্মহীন রাষ্ট্র ঘোষণা করেছিল। আপনার তিউনিসিয়া একই অবস্থা হয়েছে, আলবেনিয়া একই অবস্থা হয়েছে, তুরস্কে একই অবস্থা হয়েছে। বলবেন হুজুর বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার নামে গত 54 বছর কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। কেমনে? হিজাব পরে কলেজে যেতে পারবেন না, হিজাব পরে চাকরি করতে পারবেন না, দাড়ি রেখে সেনাবাহিনীতে যেতে পারবেন না, দাড়ি রেখে বিডিআর হতে, মানে এই বিষয়গুলো যে হিজাব পরে এটা করতে পারবেন না, পাঞ্জাবি পরে এটা করতে পারবেন না, দাড়ি রেখে এটা পড়তে পারবেন না। আমাদের বিভিন্ন বাহিনীতে আছে আপনি দাড়ি রাখতে হলে অনুমতি নিতে হবে, হিজাব পড়তে হলে অনুমতি নিতে হবে। এই যে ইসলামের মৌলিক বিধানাবলী এগুলা করতে বাধা দেয়, আবার অনুমতির আগে, এগুলাকে কি বলে? এগুলাকে বলে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। এই ইসলাম বিদ্বেষ কেন হয়েছে? কারণ 72-এর সংবিধানে আমাদের উপর সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ নামক 4টা কুফরি তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন তাহলে বলবেন হুজুর আপনি কি, আমরা এখন কি করব? আমি বলেছি আমরা কি করব, আমাদের সংগঠনের এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আমি সংগঠনের খুব ইসলামী আন্দোলনের খুব ক্ষুদ্র একজন দায়িত্বশীল। আমি বলছি আমার নজরিয়া বলবো। আমার নজরিয়া কি বলি শুনেন। আমাদের পার্শ্ববর্তী আরেকটা শক্তিশালী মুসলিম কান্ট্রি আছে যেটার নাম হলো পাকিস্তান, যেটা আগে আমাদের অংশ ছিল। 71-এ আমরা তাদের থেকে স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তানে দেখবেন একটা সংগঠন আছে মুত্তাহিদা মজলিস আমল। মুত্তাহিদা মজলিস আমল, MMA, মুত্তাহিদা মজলিস আমল। এই সংগঠন কেন গঠন করা হয়েছে? পাকিস্তানে পারভেজ মুশাররফের মাধ্যমে আমেরিকার যখন ছায়া আধিপত্যবাদ এসেছিল তখন সেই আধিপত্য কমানো এবং সংসদে ইসলামপন্থীদের শক্তিশালী অংশগ্রহণ। দেখেন বাংলাদেশে আন্দোলন করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আন্দোলন করতে করতে, আওয়ামী লীগের আমলে তো আন্দোলন করেছি, গত 1 বছরে দেখেন আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। সপ্তাহে 3-4টা আন্দোলন করা লাগে, বক্তৃতা করা লাগে, গুছানো লাগে। প্রশ্ন এই অবস্থা কেন? এত আন্দোলন করা লাগে কেন? শায়েখ চলে আসছেন, আমি খুব সংক্ষেপে কথা বলবো। তো পাকিস্তানে পাকিস্তানে একটা সংগঠন আছে মুত্তাহিদা মজলিস আমল। আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন MMA। মুত্তাহিদা মজলিস আমল কেন গঠন করা হয়েছিল? সংসদে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব শক্তিশালী করতে। আমাদের দেশে দেখেন এত আন্দোলন, আজকে এক আন্দোলন হয়েছে, গতকালকে এক আন্দোলন হয়েছে, কিছুদিন পর পর ওই যে আমি বলেছিলাম যে 4টা মুসলিম রাষ্ট্রের উপমা দিয়েছিলাম, অর্থাৎ যেখানেই ধর্মনিরপেক্ষতা এসেছে সেখানেই কাঠামোগত ইসলাম বিদ্বেষ এসেছে। এজন্য দেখেন কখনো গানের শিক্ষক নিয়োগ দে,
কখনো জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করে, কখনো নারী সংস্কার কমিশন করে, হ্যাঁ, কখনো আপনার হাদিস অস্বীকারীকে আপনার এনসিটিভির ধর্মীয় বই সম্পাদকের তালিকায় দিয়ে দেয়। অর্থাৎ আন্দোলন করতে করতে আন্দোলন তো আর শেষ হয় না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এখন মনে করেন আমরা আছি 92%, আপনি মনে করেন আছেন 91%, আর বাংলাদেশে মনে করেন ধর্মনিরপেক্ষতাকে একদম যারা আদর্শ মনে করে তারা আছে 1%। কিন্তু সমস্যা হলো সব মেকানিজমের জায়গায় তারা বসে আছে, যেখান থেকে সিদ্ধান্ত হবে তারা বসে আছে, যেখান থেকে আইন হবে তারা বসে আছে। তারা আইন করবে, আপনি 5-6 দিন আন্দোলন করবেন। বাংলাদেশ হলো ইস্যু কেন্দ্রিক, একটা ইস্যু আসবে মানুষ পিছনেরটা ভুলে যাবে। এইভাবে এই ডক্টর ইউনূস বলেন, এনজিও সরকার বলেন, আগের আওয়ামী লীগ বলেন, সামনে যে আসবে সবাই এইভাবে তাদের কার্য, কেউ আমেরিকার পারপাস সার্ভ করবে, কেউ ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করবে। এবং আমেরিকার যে আধিপত্য আমাদের দেশে আসতেছে, এবং আমেরিকাকে যেন আগে যে মানুষ কেউ ইন্ডিয়াকে নমস্কার করত, এখন কেউ আমেরিকাকে নমস্কার করা শুরু করেছে। এর প্রমাণ কি? দুটো প্রমাণ দেখাই। আমেরিকার বিশ্বব্যাপী দুটো এজেন্ডা আছে। একটা হলো LGBTQ-কে প্রতিষ্ঠা করা, পশ্চিমা বিকৃত যৌনাচারকে প্রতিষ্ঠা করা। এই সমকামিতা LGBTQ তারা কেমনে প্রতিষ্ঠা করে? শব্দের মাপেশ দিয়ে, জেন্ডার শব্দ দিয়ে, লিঙ্গ বৈচিত্র্য বলে, এই শব্দগুলো লিঙ্গ, তৃতীয় লিঙ্গ বলে, লিঙ্গ বৈচিত্র্য বলে। এখন আমাদের দেশে দেখবেন, আমি নাম নিচ্ছি না, নাম নেওয়ার দরকারও নাই, অনেক বড় জায়গা থেকে বিশ্ব মানবতা দিবস যেই দিন, সেদিন লিঙ্গ বৈচিত্র্যের অধিকার নিয়ে কথা বলা হয়, জেন্ডার বৈচিত্র্য নিয়ে কথা বলা হয়। এগুলোর মাধ্যমে কি করা হচ্ছে? LGBTQ-কে আমাদের দেশে সহজ করা হচ্ছে।